আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো। প্রথমে নিয়ে নিলাম আধা কেজি পরিমাণ পোলাওয়ের চাল, এরপর নিয়ে নিলাম টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, নিয়ে নিলাম আধা কেজি পরিমাণ গরুর মাংস, নিয়ে নিলাম আধা কেজি পরিমাণ পোলার চাল, এরপর নিয়ে নিলাম সব ধরনের মশলা আইটেমগুলো। এখানে রয়েছে রাঁধুনি বিরিয়ানি মশলা, রয়েছে আরও সব ধরনের মশলা, সেটা আমি মাখানোর সময় বলে দিচ্ছি। আমি একবারই বাটিতে নিয়ে নিই, কারণ তাহলে মাখানোর সময় বা রান্না করতে সুবিধা হয়। প্রথমে আমি পাতিলে নিয়ে নিলাম মাংসগুলো। এবারে মাংস নেওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভালো মতো ভেঙে ভেঙে দিয়ে দিব। এবার দিয়ে দিব দুটো কাঁচামরিচ। এবারে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। রয়েছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, রয়েছে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা, যা যা আইটেম দরকার, যেমন এখানে রয়েছে দারচিনি, এলাচ, তারপর রয়েছে গোলমরিচ, সয়াবিন তেল, সব কিছু দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিব মাংসটা। হাত দিয়ে মাখালে ভালো মতো মশলাগুলো ভেতরে যায়, যার কারণে আমি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ হয়ে গেলে আমি এটাকে চুলাতে বসিয়ে দিব। এই তো হয়ে গেছে আমার মাখানো। এখন আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। চুলাতে বসিয়ে আমি এটাকে কষানোর জন্য দিয়ে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কষানো হতে হতে আমি আরেকটি কাজ করে আসছি, সেটা হচ্ছে আমার বাসায় কোনো টক দই নেই, যার কারণে আমি গুঁড়া দুধ দিয়ে টক দই তৈরি করে নিব। আর টক দই তৈরি করার জন্য আমার গুঁড়া দুধ নিতে হবে 4 চামচের মতো, যেহেতু আমার আধা কেজি পরিমাণের আমি পোলাও আর আধা কেজি পরিমাণের মতো নিয়েছি হচ্ছে গরুর মাংস। এবার আমি গুঁড়া দুধ দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে লেবুর রস। আমি লেবুর রস দিয়েছি প্রায় অর্ধেক চার মতো। লেবুর রসটা ভালো মতো চিপে দিয়ে দিব। আমার বাড়িতে যদি টক দই না থাকে তাহলে আমি ঠিক এভাবে করেই টক দইটা তৈরি করে নিই। কেনার দই দিলেও সমস্যা নেই, আমি এটা বাসাতে তৈরি করে নিই যদি আমার হাতের কাছে টক দই না থাকে। এই তো আমার লেবুটা দেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। লেবুর রস, গুঁড়া দুধ এবং পানি দিয়ে ঠিক এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতে টক দই। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে গুঁড়া দুধটা গলে যায়। একটু নেড়ে নিচ্ছি, এখনও গলেনি। এখানে টক দইটা আমার হয়ে গেছে। টক দই তৈরি হয়ে গেলে আমি এটা রেখে আবারও দেখে আসবো আমার মাংসের কী অবস্থা। মাংসটা এখন ঢাকনা তুলে দেখে নিব কষানোর কী অবস্থা হয়েছে। না, মোটামুটি এখনও সেরকম কষানো হয়নি। একটু নেড়ে চেড়ে নিব যাতে লেগে না যায়। ভালো মতো একটু নাড়তে থাকবো। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি লবণটা দিয়ে দিব। আর কিছুক্ষণ পরে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিব। ওটাও প্রথমে দেওয়া হয়নি, যার কারণে এখন দিয়ে দিচ্ছি।
লবণটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নেব। এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে টমেটোটা যাতে গলে যায়, যার কারণে আমি কষানোর সময়ই আমি এটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, কারণ এখান থেকে মাংস থেকে যে পানিটা এসেছে সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি পাশের চুলাতে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেটাতে আমি বিরিয়ানির পোলাওটা করে ফেলব। এখন আমি একটু দেখে আসি মাংসের কী অবস্থা। কষানো হচ্ছে, তেলগুলো উঠে এসেছে। এখন ওই যে বললাম আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা একসাথে দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা। আর এটা আমি 2 চামচের মতো দিয়েছি এবং বাদবাকি মশলাগুলো সব 1 চামচের মতো করে দিয়েছি। দিয়ে ভালো মতো নেড়ে নিব। আমি যেহেতু পানি দিইনি, একটু ভালো মতো নাড়বো যাতে লেগে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। এখন আমি পাশের চুলাতে যে ফ্রাই প্যানটি আছে সেখানে দিয়ে দিব সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে ভালো মতো নাড়তে থাকবো পোলাও তৈরি করার জন্য। আমি তেল খুবই সামান্য পরিমাণে দিয়েছি, এই তেলেতেই আমার হয়ে যাবে। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব পোলাও চাল। পোলাও চালের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে পোলাও চালটি এই তেলের মধ্যেই। এরপর আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্টটি আবার দিয়ে দিব চালে। এখানে দিব 1.5 চামচের মতো। আদা রসুন আমার একসাথে মিক্স করা। ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণ স্বাদ মতো। আমি প্রথমে লবণটা একটু যে কোনো তরকারিতে একটু কম দিই, কারণ বেশি হয়ে গেলে কমানোর স্কোপ থাকে না। পরে নামানোর আগে একটু চেক করে নিই, তখন যদি লাগে তখন আমি আবার একটু দিয়ে নিই লবণটা, যদি আর কি প্রয়োজন হয়। আমি চালটাকে খুব ভালো মতো ভাজবো যাতে পোলার চালটা ঝরঝরা হয়। এখন আমি দেখে আসবো মাংসের কী অবস্থা। আমার মাংস কষানো হচ্ছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। এরপর আমি গোলানো সেই টক দইটাকে দিয়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে টক দইটা দেওয়ার পরে। এখন আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি কষানোর জন্য। আমি এটা দিয়ে আবারও কষাতে থাকবো মাংসটাকে, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি পোলাওটা দেখে আসি, চালটা এখনও ভাজা ভাজা হচ্ছে। আমার যতক্ষণ পর্যন্ত মনের মতো ভাজা না হয় চাল, ততক্ষণ পর্যন্ত আমি ভাজতেই থাকি। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমি পানি দেওয়ার জন্য উপযোগী মনে করব চালটাকে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মনে হয় চালের কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেছে, এতেও চলে এসছে, চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা আমি দিব হচ্ছে, আমার চালটা যেহেতু আধা কেজি পরিমাণ, যে বাটিতে আমি রেখেছিলাম সেটা 2 বাটি দিতাম, কিন্তু আমি এখন 1.5 বাটি দিয়েছি। কারণ হচ্ছে মাংসতেও আমি কিছুটা পানি রাখবো যাতে করে ভেতরে মশলাটা ঢুকে। আমি 1.5 বাটির মতো দিব, 3 বাটি। আর আধা ফুটা করে পোলাওটাকে করব যাতে বাকিটা আমার মাংসের ঝোল দিয়ে হয়ে যায়। এখন আমি ঢেকে রাখবো।
এখন আমি আবার দেখে আসবো মাংসের কী অবস্থা। ঢাকনাটা তুলে নিচ্ছি। না, এখনও আমার মাংসটা হয়নি, যেহেতু আমার ঝোলটা পাতলা রয়েছে দেখতে পাচ্ছি। যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি মনে করব এটা বিরিয়ানির জন্য উপযোগী হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। এখন দুই চুলাতে আমার দুইটা আইটেম হচ্ছে, একটাতে পোলাও আর একটাতে মাংস। এখন আমি সালাদের জন্য আইটেমগুলো নিয়ে নিচ্ছি। শসা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে লবণ ভালো মতো দিয়ে নেড়ে চেড়ে নিব মিক্সড করে। দুটো লেবু দিলাম, যেহেতু আমরা দুজন সদস্য, আমি আর আমার হাজব্যান্ড। এখন আবারও ফিরে এলাম মাংসটার কাছে, দেখতেছি যে মাংস কী অবস্থা। এই তো ঝোলটা ঘন হয়ে গেছে। এখন এটা আমার বিরিয়ানির জন্য উপযোগী হয়ে গেছে। ব্যাস, এখন আমি পোলাওটা দেখব কী অবস্থায়। পোলাওটা আধা ফুটা হয়েছে, বাকিটা হবে মাংসের ঝোল দিয়ে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি অন্য চুলা থেকে মাংসটাকে নামিয়ে নিব, চুলাটা অফ করে। এবার আমি পোলাওতে ঢেলে দিচ্ছি মাংসটা। ঢালা শেষ হয়ে গেলে আমি খুবই ভালো করে এটাকে মিক্সড করে ফেলবো পোলাওটার সাথে। পোলাওটা কিন্তু আমার পুরোপুরি হয়নি, চালটা আরেকটু ফুটবে, যেটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে বাকি চালগুলো ফুটে যায়। দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার হয়েছে। এরপর আমি নামানোর আগে ঘি দিয়ে দিব। আমি আবার পুরোটা বিরিয়ানি সয়াবিন তেল দিয়ে করেছি, নামানোর আগে ঘিটা দিই এই জন্য যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর আমি অনেকে পুরোটাই শুধু ঘি দিয়ে করে, যেটা আমি করি না, কারণ ঘি স্বাস্থ্যের জন্য অতটা ভালো হবে না। সেজন্য আমি ঘিটা অনেক বেশি ইউজ করি না, নামানোর আগে দিই। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। এখন আমি ঢাকনা উঠিয়ে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে দিব নামানোর আগে। একটু ঝাল ঝাল হবে, ভালো হবে খেতে। বিরিয়ানিটা যত ঝাল ঝাল হয় তত খেতে মজা হয়। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং দেখতেছি যে পোলাওটা হয়েছে কি না, আর একটু হবে মনে হচ্ছে দেখে। এরপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে উপরে বেরেস্তাও দিয়েছি। দেখতেও ভালো হয় বেরেস্তা দিলে এবং খেতেও স্বাদটা অন্যরকম হয়। আমার রান্না শেষ। এখন আমি ঢাকনা তুলে সুন্দর করে পরিবেশন করে নিব দুটো প্লেটে। হ্যাঁ, আমি দুটো প্লেটে এর জন্যই নিয়েছি, যেহেতু আমরা সদস্য সংখ্যা দুজন, আমি এবং আমার হাজব্যান্ড। হয়ে গেল আমার সুস্বাদু বিরিয়ানি। গরম গরম পরিবেশন করে নিলাম। দুপুরের খাবারটা হয়েই যাবে ভালো। আল্লাহ হাফেজ।